আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সুমিত? জি স্যার। আজকে কোন বইটা রিভিউ দিবে তুমি? আজকে আমি মস্তিষ্কের মালিকানা বইটা রিভিউ দিব। আচ্ছা ঠিক আছে, শুরু করো। স্যার, মস্তিষ্কের মালিকানা বলতে বর্তমানে আমাদের মস্তিষ্কটা আছে, এটা আমাদের দখলে অনেক কম থাকে। মানে আমাদের সম্পদ এবং মস্তিষ্ক দুটোই আমাদের দখলে থাকার কথা, কিন্তু বর্তমানে আমাদের মস্তিষ্কটা প্রতিবেশী, বন্ধু কিংবা সাইবার ওয়ার্ল্ডের দখলে চলে যাচ্ছে এবং আমরা সফলতার চেয়ে হতাশাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সন্তানদের উপর আমরা অধিকতর চাপ দিচ্ছি। এই বিষয়গুলো সম্পর্কে যে সমস্যাগুলো হয় এবং তা উদাহরণসহ এই বইটাতে ব্যাখ্যা করা হয়েছে, এবং লেখক কিছু চিন্তার খোরাক যোগ করেছেন যাতে আমরা মস্তিষ্কটাকে সচল রাখতে পারি এবং আমরা কিভাবে দিনটাকে কার্যকরভাবে ব্যবহার করতে পারি, কিংবা তালিকা গঠন করতে পারি, সে ব্যাপারেও বলা আছে। তো সর্বোপরি বইটা আমাদের মস্তিষ্কটাকে আমাদের দখলে নিয়ে আসার জন্য কিংবা সচল রাখার জন্য অনেক উপকারী। আচ্ছা, বইয়ের কিছু গল্প আছে না? জি স্যার। যেমন শেয়ার করবা? বইয়ের গল্প বলতে বইয়ের কিছু উদাহরণ দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আমাদের দেশে দেখা যায় যে প্লে এবং নার্সারিতে যারা পড়ে তাদের ক্ষেত্রে বাসায় কিছু হোম টাস্ক দেওয়া হয়, কিন্তু অন্যান্য দেশে কিংবা আমাদের ঢাকায় কিছু স্কুল আছে, সেখানে কিন্তু বাড়িতে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না, যা পড়া সব স্কুলেই কমপ্লিট করে আসা হয়। কিন্তু আমাদের স্থানীয় স্কুলগুলোতে কি করা হয় যে বাড়িতে বাসার কাজ দেওয়া হয়, সেগুলো আবার অভিভাবকরা সন্তানকে পড়ালেখাটা শেখার জন্য চাপ দেন। তো এভাবে সন্তানরা হয়তো খুব কম বয়সেই একটা অধিক চাপের মধ্যে ভোগেন, তাই মানে সন্তানরা বিগড়ে যেতে পারেন অনেক সময়। আবার কোপেনহেগেনে দেখা গেছে এক বাংলাদেশি অভিভাবক তার সন্তানের স্কুল বইয়ের একটা কপি জোগাড় করতে চেয়েছিলেন। এটা যখন তারা কর্তৃপক্ষ জানতে পারে তখন পুলিশকে জানানোর কথাও বলে। অর্থাৎ তারা এ ব্যাপারে অনেক সচেতন, কিন্তু আমাদের বাংলাদেশে এই ব্যাপারে অনেকটা ঘাটতি দেখা যায়। আচ্ছা, আরো আছে না? 98 বড় না 2 বড়, এরকম কিছু আছে? হ্যাঁ, 98% বড় নাকি 2 বড়। আচ্ছা, বলো সেটা। যেমন আমরা স্কুলের মার্কিংয়ের ক্ষেত্রে দেখি, একজন যদি 98% পায় বা 98 নম্বর পায়, তখন যে 2 নম্বরের তার ঘাটতি আছে সেটা নিয়েই অভিভাবক, শিক্ষক, বন্ধু তাকে খোঁটা দেয় যে 2 নম্বর কেন পেল না, কিন্তু সে যে 98% পরীক্ষার সমাধান করে এসেছে সেটা দেখে না। ফলে এটা ছোটবেলা থেকেই একটা অভ্যাসে পরিণত হয় যে আমরা আমাদের সফলতাটাকে কম গুরুত্ব দিই, অর্থাৎ যে কম পরিমাণ আমরা অসফল হয়েছি সেটাকে গুরুত্ব দিই, ফলে আমাদের পরবর্তীতে সফলতাটাও ঠিকভাবে আসে না। আচ্ছা, এখানে ওই যে আরো গল্প আছে এগুলো এই টাইপের গল্প বলতে 98 বড় না 2 বড়তে দেখে না যে পরে হচ্ছে একটা বাচ্চাকে অনেক ধরনের জিনিস কিনে দেওয়া হয়, শেষে ললিপপ কিনতে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক ধরনের জিনিস কিনে দিল, ভিডিও গেম দিল, ব্যাগ দিল, মানে প্রায় 2000-5000 টাকার খরচ করলো, কিন্তু বাসায় ফেরার সময় সে সামান্য একটা ললিপপ কিংবা ক্যান্ডি চাইলো, যেটা তার পরিবার তাকে মানে অভিভাবক দিল না, মানে খারাপ হবে জেনে, তার যে খারাপ সাইডটা আছে সেটাই কিন্তু বাচ্চাটা মনে রাখবে। মানে তাকে যে এত কিছু দেওয়া হলো সেটা মনে না রেখে সে ওই যে চকলেটটা কেন দিল না সেটাই মনে রাখবে। কারণ কি? কারণ তো আমরাই তাকে শিখিয়েছি যে 98 চেয়ে 2 বড়, তাই না? কারণ ওই বাচ্চাটা 98 যখন পেয়েছে আমরা বকা দিয়েছি তুমি কেন আর 2 নাম্বার পাও নাই, তো তার মধ্যে ঢুকে গেছে যে 2টাই মনে হয় বড়। তো সে সবকিছু পেয়েছে, শুধু ললিপপ পায় নাই। তার কাছে মনে হচ্ছে তুমি কি 2টাকে কোরিলেট করতে পারছো, গল্প 2টাকে? হ্যাঁ, ওখানে যখন তুমি 2 নাম্বারের জন্য অনেক বকা দিয়েছো, গুরুত্ব দিয়েছো, ও ভেবেছে ললিপপটা ওর কাছে গুরুত্বপূর্ণ, মানে বাচ্চার মাথায় ওটাই স্থায়িত্ব পেয়েছে। হ্যাঁ, ওর মাথায় তো ঢুকেছে ওইটাই। এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার। যাক, আরো অনেক গল্প আছে, আমি তোমাকে জোর করে শোনাচ্ছি। আশা করি আর একটু ভালো করে পড়লে ভালো হয়েছে এমনি। ঠিক আছে, থ্যাংক ইউ সময়। জি স্যার, থ্যাংক ইউ।